বিপ্লবের মাধ্যমে সরকার এসছে, আর ১/১১ সরকার এসেছিল ষড়যন্ত্রের মাধ্যমে। ওটা একটা মিলিটারি কু ছিল। তো বিপ্লবের মধ্যে যে সরকার আসে, বিপ্লবের পরে কিছুটা সমাজে বিশৃঙ্খলা থাকে, কাজেই সেটা আপনাকে ওই যে কি বলে উইথ এ পিঞ্চ অফ সল্ট আপনাকে একটু মেনে নিতে হবে, যে বিপ্লবের পরে একটু বিশৃঙ্খলা মেনে নিতে হবে। কাজেই ১/১১ সরকারের চরিত্র এবং এবারের সরকারের চরিত্র একেবারেই আলাদা। আর আমরা কিন্তু ১/১১ সরকারের মতো কোনো সরকার দেখতে চাই না, বরং আমি মনে করি যে বর্তমান সরকার যেভাবে আছে সেভাবে তারা তাদের ভুলভ্রান্তি থেকে মুক্ত হোক। যেমন আপনি ম্যাজিস্ট্রেসি পাওয়ারের কথা বললেন, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, কিন্তু তারা তো কোনো বাড়াবাড়ি করছে না। ১/১১ পরে তো বাড়াবাড়ি করা হয়েছিল, আপনি তো নিশ্চয়ই চান না যে সেনাবাহিনী বাড়াবাড়ি করুক। তো কাজেই আমি মনে করি এই দুটো আমরা তুলনা না করি। মাহমুদ ভাই ধরেন আমি কিন্তু ১/১১ কোনো কিছুকে সমর্থন করছি না। আমি যেটা বলছি যে মানে আমাদের ধরেন আর্মির মধ্যে যারা মাঠে আছেন, ধরেন তারা মাঠে থাকার পরে ওই সময়ের প্রথম ৮-৯ মাস যদি বলি যে এই চাঁদাবাজি, দখলবাজি বা আইন শৃঙ্খলা পরিস্থিতি কম্পেয়ার টু এই সময়ে কিন্তু অনেক বেশি অবনতি আমরা দেখছি আর কি। সেই জায়গাটায় ধরেন আসলে সব জায়গায় তো এখনো ওই আগের লোকজনই বসা আর কি। যেটা ব্যাপার আছে, ১/১১ পরে সব রাজনৈতিক দলেরই চাঁদাবাজরা পালিয়ে গেছিল ১/১১ পরে। এবার কি সব রাজনৈতিক দলের লোকজন পালিয়ে গেছে? তা তো যায় নাই। তো আপনার এই পার্থক্যটা তো বুঝতে হবে। সুতরাং একটা গ্রুপের লোকজন চাঁদাবাজরা তো বহাল তবিয়তে আছে, তো সুতরাং আপনি একই রকম পাবেন না। আমরা এটাই আশা করি। তবে আমি আশা করব যে এই সরকার মানে আরেকটু শক্তভাবে রাষ্ট্র চালাবে। আপনার মনে আছে আমি ঢাকায় ফিরেই একটা কথা বলেছিলাম ইউনূস সাহেবকে উদ্দেশ্য করে, যে আইদার রুল অর কুইট, হয় আপনি শাসন করুন নাহলে আপনি চলে যান। আসলে একটা সরকারের হয় শাসন করতে হবে, নাহলে চলে যেতে হবে। তো এখন পর্যন্ত প্রফেসর ইউনূস প্রথম দিকের ভুলভ্রান্তি থেকে শিক্ষা গ্রহণ করে এখন কিন্তু তিনি বেটার চালাচ্ছেন আগের থেকে। হ্যাঁ, আমরা সমালোচনা করলাম সংস্কারগুলি তিনি করতে পারেন নাই, বা সংস্কারের কোনো আমি জানি না কোনো পরিষ্কার রূপরেখা ওনার মাথাতেও আছে কিনা, বা ওনার যারা উপদেষ্টা তাদের মাথার মধ্যে আছে কিনা, যে মানে কি সংস্কার চায় ইউনূস সাহেব, কি সংস্কার চান, কিংবা তার সরকার কি সংস্কার চায়, এটাও তো আমাদের জানতে হবে। ওনারা শুধু রাজনৈতিক দলগুলোকে জিজ্ঞেস করছেন যে তারা কি সংস্কার চায়, আপনারা কি সংস্কার চান এটা বলবেন না আমাদেরকে? তো সেটা তো আজ পর্যন্ত তিনি বলেন নাই। আমি যেটা আশা করব যে ধরেন ইউনূস সাহেব বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তা আমি ইউনূস সাহেবের কথায় আস্থা স্থাপন করতে চাই যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এবং নির্বাচনে যে সরকার আসবে সেই সরকার একটা ভালো শাসন উপহার দেবে বাংলাদেশকে, এটা আমি আশা করতে চাই। কিন্তু সেই সরকার আসার আগে দুটো কাজ করতে হবে, বিচার সম্পন্ন করতে হবে। অন্তত যারা গণহত্যার জন্য দায়ী, যারা বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করবার জন্য দায়ী, তাদের বিচার সম্পন্ন হতে হবে, এটা এক। আর দুই, অন্তত একটা সংস্কারের ব্যাপারে ঐক্যমত হতে হবে। কোন সংস্কার? যে সংস্কারের ফলে আমরা কনফার্ম করতে পারবো যে আবার হাসিনার মতো আর এক স্বৈরাচার বাংলাদেশে মাথা ছাড়া দিয়ে উঠবে না। এই দুটো বিষয়ে যদি ঠিক না করে নির্বাচন দেওয়ার সুযোগ প্রফেসর ইউনূসের নাই। কাজে আমি মনে করি যে এখন পর্যন্ত সরকার সংস্কারের ব্যাপারে এবং বিচারের ব্যাপারে যে স্পিডে কাজ করেছে, তাদের স্পিড অনেক গুণ বাড়াতে হবে। এখন এত স্লো কাজ করলে হবে না, বিচারও তাড়াতাড়ি করতে হবে, এবং সংস্কারের ভাই আলাপ আলোচনা যাই করেন না কেন তাড়াতাড়ি করে সংস্কার সম্পন্ন করেন। এবং মাহমুদ ভাই আমাদের শেষ একটা প্রসঙ্গ, জাস্ট 1 মিনিটের মধ্যে, তাহলে বাংলাদেশের সেনাবাহিনীর ইতিহাস অন্যভাবে লেখা হতো। এবং যেহেতু ওই বিডিআর বিদ্রোহে 57 জন দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করতে পেরেছিল ষড়যন্ত্রকারীরা, সেটা দেশি হোক বিদেশি হোক, তাদের পরিবারকে ধ্বংস করেছিল, বিডিআরকে ধ্বংস করেছিল, এবং এর মাধ্যমে কি হয়েছে দেখেন, সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল। এটা হলো আমার ব্যক্তিগত অ্যানালিসিস। এবং মেরুদণ্ড ভেঙে দেওয়ার ফলে কি হয়েছিল দেখেন, যারা এরপরে প্রতিবাদ জানিয়েছিল এই বিডিআর হত্যাকাণ্ডের বিরুদ্ধে, তাদের কি হয়েছে? তাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। শুধু তাই না, তাদেরকে ভয় দেখানো হয়েছিল, এই ইন্ডিয়ান আর্মি কিন্তু অ্যাটাক করবে তোমরা যদি হাসিনাকে সাপোর্ট না করো। তাহলে আপনি একেবারে প্ল্যান্ড ওয়েতে, পরিকল্পিতভাবে বাংলাদেশ সেনাবাহিনীর মরাল ভেঙে দিয়েছিলেন। তো এটার জন্য শুধু সেনাবাহিনীকে তো আমি দায়ী করতে পারি না, সেনাবাহিনীকে দায়ী করব অতটুকুই যে তারা সাহস করে এটার প্রতিবাদ করে নাই। তারা যদি অ্যাজ অ্যান ইনস্টিটিউশন এটার প্রতিবাদ করতো, তাহলে শেখ হাসিনা এইভাবে 15 বছর তার ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা চালাতে পারত না। তো কাজেই আমি ওখানেই এই প্রস্তাবটাই করেছি, এবং এই কারণেই আমি বলেছি যদি আপনার সেনাবাহিনীর রাজনীতিকরণ ঠেকাতে হয়, তাহলে বাংলাদেশের সরকার ব্যবস্থার পরিবর্তন করতে হবে।
সরকার ব্যবস্থা পরিবর্তন মানে আমি বলেছি প্রেসিডেন্সিয়াল ফর্মে আসতে হবে, এবং প্রেসিডেন্সিয়াল ফর্মে এসে প্রেসিডেন্ট যখন সরাসরি সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করতে পারবেন, এবং কোন প্রেসিডেন্ট, যিনি জনগণের ভোটে নির্বাচিত হবেন, সেরকম একটি প্রেসিডেন্ট যখন সেনাবাহিনীর গার্ডিয়ানের ভূমিকা পালন করতে পারবেন, আমার মনে হয় তখন আমরা একটা সাহসী এবং দেশপ্রেমিক সেনাবাহিনী তৈরি করতে সক্ষম হব। কাজে আপনি রাষ্ট্রের যদি সংস্কার না করেন, মানে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার যদি না করেন, তাহলে আমার আর্গুমেন্ট হচ্ছে যে আপনি সেনাবাহিনীর সংস্কার করতে পারবেন না। আপনি শুধু সেনাবাহিনীর সংস্কার আলাদাভাবে করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে পারবেন। এটাই হচ্ছে আমার মূল কথা। ওটাই এখন ধরেন আমরা আসলে জুলাইয়ের বিপ্লবের মধ্য দিয়ে যেই সুযোগটা পেয়েছি, সুযোগটা যদি আমরা কাজে লাগাতে না পারি, আর ডক্টর ইউনূস যদি কচ্ছপ গতিতে মানে ওনার এই কি বলবো অকর্মণ্য এক গ্রুপ উপদেষ্টাদেরকে নিয়ে যদি এগোতে থাকেন, আসলে এই বিপ্লবের ধারাও ব্যাহত হবে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যেও আসলে পৌঁছাতে পারবো না। ডক্টর মাহমুদুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক মূল্যবান আলোচনা শুনলাম আপনার কাছ থেকে। সংশ্লিষ্ট জায়গায় যদি একটু বোঝে বিষয়গুলো ভালো, আর না বুঝলে আসলে তো কিছু করার নাই। পরিস্থিতি যেদিকে যাচ্ছে ৮-৯ মাসে যে এত শ্লথ গতিতে যাচ্ছে, এটা কোনোভাবেই কাম্য নয়, কারণ মানুষও আস্তে আস্তে অধৈর্য হয়ে যাবে। শুধু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা বা বিদ্যুতের নিরবিচ্ছিন্ন বিষয়টা হয়তো মানুষকে খুশি রাখছে, কিন্তু ওভারঅল জায়গাটায় যদি সংস্কার না হয়, তাহলে মূল লক্ষ্যই আমাদের ব্যাহত হবে, সেটি আমরা চাই না। মহোদয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আপনি যদি একটু নিয়মিত আসেন, একটু নিয়মিত বিরতিতে, আমার গ্যাপটা অনেক বেশি হয়ে যাচ্ছে আপনার সাথে। আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, তবে একটা শেষ কথা বলতে চাই আমি। জুলাই বিপ্লবের উদ্দেশ্য কিন্তু এই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ কিংবা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ছিল না। জুলাই বিপ্লবের প্রকৃত উদ্দেশ্য ছিল রাষ্ট্রে এমন একটা সংস্কার করা, যে সংস্কারের মাধ্যমে শেখ হাসিনার ফ্যাসিবাদ আর কোনোদিন যেন বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এবং ভারতীয় হেজেমনি যেন আবার বাংলাদেশে কোনোভাবে প্রবেশ করতে না পারে। করতে চাই যে আপনারা বলছেন যে সেনাবাহিনীকে রাজনীতি মুক্তকরণ, বা ধরেন আমাদের গত 15 বছর স্পেশালি আমরা যদি বলি, বিচার বিভাগ বলেন, প্রশাসন বলেন, সেনাবাহিনী বলেন, যেভাবে আত্মীয়করণ বা দলীয়করণের মাধ্যমে প্রমোশন হয়েছে। যেমন ধরেন আমাদের পার্শ্ববর্তী ভারতকে নিয়ে আমরা অনেক কথা বলি, কিন্তু ভারতের সেনাবাহিনীর কিন্তু কে চিফ হবে এটা সে 5 বছর আগেই জানে, যে মানে সে যদি এইভাবে চলে বা এই কোর্সগুলো কমপ্লিট করে, হি উইল বি দ্য চিফ, বা তার এই জায়গাটায় যাইতে কোনো বাধা নাই। কিন্তু যেটা আমাদের এখানে সব পলিটিসাইজড হয়ে গেছে। তো সংস্কারের মধ্যে আপনি কি মনে করেন না যে আমাদের বিচার, প্রশাসন, সেনাবাহিনী এই সবগুলো জায়গায় যোগ্যতার মাপকাঠিতে পদোন্নতি এবং মানে পজিশনের ব্যাপারে একটি সুনির্দিষ্ট নীতিমালা, যেটি আপনি বলছিলেন নিরাপত্তা উপদেষ্টা বা এরকম একটা, আমার তো সুনির্দিষ্ট প্রস্তাব আছে। আপনি পুরোটা যদি পড়ে থাকেন, আমার খুব বেশ বড় থিসিস, তো প্রায় 20 পাতার বই, সেখানে আমি পরিষ্কারভাবে বলেছি যে কেবলমাত্র মেধার ভিত্তিতে প্রমোশন হতে হবে। এখানে পছন্দের প্রমোশনের কোনো সুযোগ থাকতে পারবে না। আমি সেনাবাহিনীর কথা বলছি। আর গত 15 বছরের সেনাবাহিনীতে যে রাজনীতিকরণ হয়েছে, এই 15 বছরের রাজনীতিকরণের জন্য কিন্তু আমি রাজনীতিবিদদের বেশি দায়ী করি। কারণ কারা করেছে এটা? শেখ হাসিনা করেছে। পলিটিসাইজেশন শেখ হাসিনা কেন করেছে? যাতে সে ক্ষমতায় টিকে থাকতে পারে, এবং ক্ষমতায় টিকে থাকার জন্য সে কি করেছে? অযোগ্য লোকদের উপরে নিয়ে এসছে, এবং দলীয় লোকদের উপরে নিয়ে এসছে। এবং সে কার সাথে মিলে কাজ করেছে? ভারতের গোয়েন্দা সংস্থার সাথে মিলে কাজ করেছে, তাই না? আপনার তো মনে আছে, আপনার এখানেই টক শোতে একজন জেনারেল পরিষ্কারভাবে বলে গেছিল যে ভারতীয় নির্দেশ ছাড়া বাংলাদেশে সেনাপ্রধান নিয়োগ প্রাপ্ত হয় না। বাংলাদেশে সেনাপ্রধান কে হবে এটা দিল্লি ঠিক করে দেয়। আপনার টক শোতে বলে গেছে, একটা লিখিত চুক্তি করতে হয় ওদের সাথে, চুক্তি, এটা আপনার টক শোতে বলে গেছে। তাহলে এই যে পরিস্থিতি, এটা তো সেনাবাহিনী করে নাই, এটা করেছে ভারত এবং হাসিনা মিলে। তার মানে এই যে পলিটিসাইজেশনের কথা আমরা যেটা বলছি, এটা কিন্তু করেছে রাজনীতিবিদরা, এটা করেছে হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য, নিজে ফ্যাসিস্ট হয়ে উঠবার জন্য। সেখানে সেনাবাহিনীর ব্যর্থতা কোনখানে? সেনাবাহিনী এটাকে মেনে নিয়েছে। এটা হচ্ছে সেনাবাহিনীর ব্যর্থতা। সেনাবাহিনী কেন মেনে নিয়েছে এটারও ব্যাখ্যা আমি দিয়েছি আমার বক্তব্যে। মেনে নিয়েছে কারণ বিডিআর হত্যাকাণ্ড। আমার ব্যক্তিগত ধারণা, বিডিআর হত্যাকাণ্ড ওভাবে যদি না হতো, এবং সেই দিন যদি সেনাবাহিনী এই বিডিআরে যারা হত্যাকাণ্ড চালিয়েছিল তাদের বিরুদ্ধে অ্যাকশন নিত, তাদের ব্রাদার এবং তাদের পরিবারকে বাঁচানোর জন্য তারা অ্যাকশনে যেত, এবং শেখ হাসিনাকে ইগনোর করতো,